সবাইকে আসসালামু আলাইকুম। আহ শুরুতেই বলে রাখি আমাদের আজকের একটা এই সেশনের লিঙ্কটা আগে একটা ক্রিয়েট করা ছিল, বাট ওটা আনফরচুনেটলি নষ্ট হয়ে গেছে। এটার কারণে নতুন লিঙ্কের থ্রুতে অনেকে জয়েন্ট হতে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা একটু লেট করলাম। তবে আমরা আর লেট করবো না, এখনই আমরা শুরু করে দিব আজকের এই ওয়েবিনারটা। শুরুতে আমি আপুর পরিচয়টা একটু দিয়ে দিই, দেন আপুর কাছে যাব। আহ আমাদের সাথে আজকে যুক্ত আছেন হচ্ছেন ফলিত গণিত থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ আলেস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা তাহসিনা খান আপু। তো আজকে আমরা জানবো ওনার কাছ থেকে যে ইউকে ইউনিভার্সিটি গুলাতে কিভাবে স্কলারশিপ ম্যানেজ করা যায় এবং আবেদনের প্রক্রিয়াগুলো কি কি। সেই সাথে জানবো ইউকে তে জীবনযাত্রা এবং বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু একটা শেখার ট্রাই করব। তো উনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার সেক্টরে কর্মরত আছেন। আমি আর কথা না বাড়িয়ে আপুর কাছে যাচ্ছি। আপু, সবাইকে শুরু- আসসালামু আলাইকুম। জি, শুরুতে যদি আপনি আপনার পরিচয়টা একটু আপনার মতো করে দিতেন আর কি। আম, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করছি। তারপরে তো ঢাকায় আসছি, সবাই যেটা করে জবের জন্য প্রিপারেশন নিছি, আমিও নিছিলাম। তারপরে বিদেশে আসছি এখানে অ্যাজ এ মাস্টার্স স্টুডেন্ট হিসেবে। আলস্টার থেকে মাস্টার্স শেষ করছি উইথ ডিস্টিংশন। আর তারপরে আমি এখন বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসায়, যেটা শর্টেজ অকুপেশন লিস্ট বলে এদের এই দেশে। আম, সেই সেই ধরনের একটা জবে, মানে হেলথ সেক্টরে আর কি, এখানে জব করতেছি। বর্তমানে আমি এখন এই কোম্পানির শিপ লিডার। সবার কাছ থেকে আগেই দোয়া চেয়ে নিচ্ছি যাতে আরো ভালো কিছু করতে পারি কোম্পানির জন্য। ওকে আপু। তো আমাদের আজকে সেশন অবশ্যই আপনারা শেষের দিকে কিউএন সেশনে কোয়েশ্চেন করতে পারবেন আপুকে, যে আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েরি থাকে। তবে আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আসছিল, আর সেই সাথে আমাদের কিছু জানার আগ্রহ থেকে আমরা এক এক করে কোয়েশ্চেন করব আপুকে, দেন আপু ওই কোয়েশ্চেন গুলো আনসার দিবেন, এইভাবে আমরা সামনে এগিয়ে যাব। পার্সোনালি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন, অথবা হচ্ছে গিয়ে চ্যাট বক্সে লিখতে পারবেন। তো আমরা শুরু করতেছি। আপুর কাছে প্রথম কোয়েশ্চেন যে আপনার ফলিত গণিতে পড়াশোনা করার পিছনের গল্পটা একটু শুনতে চাই, কেন এই বিষয়টা বেছে নিয়েছিলেন। আম, ছোটবেলা থেকে স্টুডেন্ট ভালো ছিলাম। স্কুল কলেজ লেভেলে ওই সময় জিপিএ 5 পেয়ে শেষ করছি, এবং বিজ্ঞানের প্রতি একটা আসক্তি ছিল, বিশেষ করে ম্যাথ। এবং ছোট গ্রামে ছিলাম, তো সেখানে দেখা গেছে যে আমাকে এ ব্যাপারে আরো ইন্সপায়ার করা হতো। আম, কেউ কেউ এরকমও বলতো যে মাদার অফ দ্য ম্যাথমেটিক্স। তো সেই বেসিকে যখন আমি অ্যাডমিশন ফিল্ডে যখন আমি আসছি ঢাকাতে, কোচিং করছি, আমার প্রোফাইল অনুযায়ী আমার ইচ্ছা ছিল যে আমার চান্স হয়তো বা বুয়েটে হবে। তো প্রথমে এসে আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, হয়ে বুয়েটের জন্য ট্রাই করছি, বাট ছিল না, সবার তো আর হয় না। এরপরে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দেই, এবং সেখানে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়, কিন্তু আমার হয়েছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। বাট ওই যে সাবজেক্ট চুজ ছিল, ফার্স্ট চুজে ছিল হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো পরে ওইটা টানতে টানতে এক সময় আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমার হয়ে যায় আর কি, সিরিয়াল টানতে টানতে। তো এটার পিছনে আসলে আব্বু আমাকে বেশি পুশ করছে, বিকজ আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। তো এই কারণে যখন আমার চান্স হয়নি বুয়েটে, মানে আমি চাচ্ছিলাম যে আমাকে যেন প্রাইভেটে ভর্তি করে দেয়, বাট আব্বু চাচ্ছিল যেহেতু সরকারিতে হইছে, আর ম্যাথমেটিক্স তো খারাপ না। তো এই কারণে আর কি আব্বুর ইয়েতেই আসলে আমার রাজশাহী ভার্সিটিতে ভর্তি হওয়া। ওকে আপু। দেন এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কখন প্রথম মনে হয়েছিল যে বিদেশে মাস্টার্স করতে যাবেন। সে সাথে আমি আরেকটা প্রশ্ন যোগ করে দিতে চাই, যে ফলিত গণিত ব্যাকগ্রাউন্ড থেকে বিদেশে সুযোগ আছে বলে কি শুরু থেকে জানতেন, নাকি হচ্ছে পরে বুঝতে পারছিলেন সেটা। না, আমি বিদেশে যাব, পড়াশোনা করব, এ ধরনের কোনো চিন্তা চেতনা আমার মধ্যে ছিল না।
যেহেতু আলটিমেটলি আমি ফলিত গণিতে ভর্তি হয়েছি, রাজশাহী ভার্সিটিতে পড়ি, তো আমারও ধরো যে 8-10টা মেয়ের মতো আমারও চিন্তা ছিল যে ওকে ফাইন, বের হয়ে একটা চাকরি করব, 9টা 5টা জব করব, আম, বিয়ে করব, সংসার করব, দ্যাটস ইট। মানে এটা ইন জেনারেল আমি সব মেয়েরা এরকমই থিঙ্ক করে। তো আমারও এরকমই ছিল। তো রাজশাহী থেকে যারা বের হয় তাদের সবাই মোটামুটি একটা বড় অংশই ঢাকায় যায় কোচিং করে জবের প্রিপারেশনের জন্য। আমার ব্যাচেরও অনেক স্টুডেন্ট যারা ঢাকায় গেছে, টিউশনি করাইছে, প্লাস দেখা গেছে যে বিসিএস প্রিপারেশন নিতেছে, তোমার তোমার বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি কোচিং হয়েছে। সেন্টারে ভর্তি হয়েছে। তো সেম থিংস, যেটা মানে সেম। স্রোতের বলার কথা, যে আমিও আসছি ঢাকা শহরে, এসে কোচিং করতেছি, টিউশনি করাচ্ছি, বিসিএস এর প্রিপারেশন নিতেছি, এরকম ছিল আর কি। বাট বাইরের দেশে আসবো বা বাইরের দেশে এরকম কোনো সুযোগ আছে বা এই দেশের জীবনযাত্রা কেমন, এটা টোটালটাই আমার কাছে ব্ল্যাঙ্ক ছিল এই সময়। পরবর্তীতে যখন আমি বিসিএস কোচিং শুরু করি এবং আমি বুঝতে পারি যে আসলে আমার দ্বারা হবে না, মানে আমার কাছে লাগছে যে আমি তো ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, টু বি অনেস্ট আমি এত মুখস্থ জানি না, পড়তে পারি না। আর সব থেকে বড় কথা, চাকরির ক্ষেত্রে যেটা হয় যে এত বছর পড়াশোনার পরে আরো 2-3 বছর ডেডিকেশনের সাথে পড়াশোনা করাটা, এটা ধরে রাখাটাও কিন্তু অনেক কঠিন, সবাই পারে না। তো আমার পক্ষেও এটা পসিবল হচ্ছিল না আসলে। তারপরে ধরো বাংলাদেশের যেটা মেন্টালিটি, যে আশেপাশের মানুষের একটা ইয়ে থাকে যে আম, আহ, আমি ভালো কোথাও চাকরি পাচ্ছি না, এটাও একটা দেখা যাচ্ছে যে আমাকে অনেক কথা শুনতে হইতেছে, যে ফার্স্ট বিসিএস হয় নাই, মানে প্রিলিমিনারিতেই টিকি নাই। জিনিসটা কিন্তু খুবই মানে এম্বারেসিং ছিল ওই সময়কার জন্য। আর এরপরে হচ্ছে এর পিছনের গল্প আরেকটু ছিল, যেটা আমি শেয়ার করতে চাচ্ছি না, বাট যেটা পার্সোনাল রিজন ছিল। তো স- আমি যখন দেখছি যে আমি ওই সময় বিভিন্ন, শুধু যে সরকারি জবে অ্যাপ্লাই করছিলাম তা না, আমি প্রাইভেট জবেও অ্যাপ্লাই করতাম। বিডি জবসে ঢুকে মানে ডেইলি অ্যাপ্লাই শুরু করছিলাম। তো ওই সময় আমার হচ্ছে ফার্স্টে ওয়ান ব্যাংকে জব হয়, তারপরে কোভিড এর কারণে জবটা ছেড়ে দিই। তারপর কোভিড এর কারণে আমি মাঝখানে জব ছিল না, তখন টিউশনি করাইছি। এরপরে হচ্ছে ওয়ান 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 ব্যাংকের ইয়ের জন্য আমার এদিকে আবার সিটি ব্যাংকে জব হয়। তো সিটি ব্যাংকে জব হওয়ার পরে আহ, তখন আমি চিন্তা করি যে আইএলটিএসটা দিই, দেখি বিদেশে যাওয়া যায় কিনা। তো বাট ওই সময় আমার একটা টেন্ডেন্সি ছিল যে ওই সময় অ্যাকচুয়ালি সবাই ইউএসএ কানাডার কথাই চিন্তা করতো। ইউএসএ টা একটু টাফ ছিল ওই সময়কার জন্য, কারণ ওই সময় জিআরই লাগতো, যেটা এখন লাগে না। বাট আমি যখন যেই সময় দেশ ছাড়ছি ওই সময় আসলে জিআরই লাগতো ইউএস এর জন্য। আর কোভিড এর মধ্যে ছিল জন্য ইউএস এর এম্বাসি বন্ধ ছিল, কানাডার এম্বাসিও বন্ধ ছিল, বাট লাকিলি ইউকের এম্বাসি খোলা ছিল। তো আমি যেহেতু তাড়াতাড়ি আসবো, তো এই কারণে আমি ইউকেই চুজ করি, যে এখানকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটাও একটু টাফ ছিল আমার কারণে, আমার জন্য, বিকজ আমি সাবজেক্ট চেঞ্জ করছি। মানে আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে এখানে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়ছি। তো ওরা ফার্স্টে আমাকে মানে ইন্টারভিউ নিছে ইউনিভার্সিটি। পরে ইউনিভার্সিটিকে যখন আমি বোঝাতে সক্ষম হয়েছি যে না, আমি ইন্টারন্যাশনাল বিজনেস এই সাবজেক্টটা পড়ে আসলে ফিউচারে কি কি করতে চাই, তারপরেই ওরা আমাকে ক্যাশ লেটারটা দিছে। দেন আমি হচ্ছে এদেশে আসি আর কি। আহ ওকে আপু, এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে ইউনিভার্সিটি অফ আলাস্টারে মাস্টার্স করার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছিলেন, আর হচ্ছে আপনি যখন মন স্থির করলেন যে বিদেশে পড়তে যাবেন, তখন আপনি কোন কোন স্কলারশিপ আর ফান্ডিং অপশন গুলা এক্সপ্লোর করতেছিলেন? সত্যি কথা বলতে আম, আমি ইউনিভার্সিটি লাইফে আমার রেজাল্টটা খারাপ ছিল।
তো আমি জানতাম যে আসলে এই রেজাল্ট দিয়ে আমার ফুল ফান্ডেড স্কলারশিপ তো ইম্পসিবল ব্যাপার, এটা পাবো না আমি। যেহেতু আমার জবের সেরকম দীর্ঘদিনের অভিজ্ঞতাও নাই। অনেক সময় দেখা যায় যে জবের অভিজ্ঞতা থাকলেও অনেক সময় ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করে। যেহেতু আমার রেজাল্ট খারাপ ছিল, and আমার মতন এরকম ইন জেনারেল স্টুডেন্ট অনেক আছে, বিকজ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ভালো করা ইটস টু টাফ, আমরা সবাই জানি। উম, তারপরে যাই হোক, আমি হচ্ছে ইউনিভার্সিটির যেটা স্কলারশিপ থাকে, নিজস্ব স্কলারশিপ, তো ওটাতে আমি হচ্ছে আহ, ওটার জন্য অ্যাপ্লাই করি। ওইটা হচ্ছে যে কিছুটা ডিসকাউন্ট, মানে আমার যে কোর্স ফিটা হবে সেই কোর্স ফি থেকে আমি কিছুটা যাতে ডিসকাউন্ট পাই। তো এই ডিসকাউন্টটা আমাকে আহ, দিছে বিকজ অফ আমার একাডেমিক রেজাল্ট প্লাস আইএলস এর রেজাল্ট। এটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ থাকে সেটা। তো এখানে আমি মানে টোটাল কোর্স ফি থেকে 4,000 পাউন্ড মতো ডিসকাউন্ট পাইছিলাম। এটা বাংলাদেশি টাকায় হিসাব করলে 6 লাখ মতো আসবে হয়তো। ওকে। এরপরে আপু, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আইএলটিএস এর একটা জার্নি। দেন আমাদের স্টেটমেন্ট অফ পারপাস, এইসব লেখার ক্ষেত্রে একটু ঝামেলা হয়। দেন রিকমেন্ডেশন লেটার কার কাছ থেকে নিব বা কিভাবে নিব। তো ওভারঅল আপনার যদি, আমি যদি আপনাকে বলি এসওপি, আইএলটিএস এবং রিকমেন্ডেশন লেটারের এই ধাপগুলো ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতেন, কিভাবে সবকিছু ম্যানেজ করছেন। সরি, ইন্টারনেট কানেকশন একটু সমস্যা হয়েছে। আপু আমার কোয়েশ্চেন কি, লাস্ট কোয়েশ্চেনটা কি শুনতে পাইছেন? না, আমি শুনতে পাইনি। ওকে। তো আপু কোয়েশ্চেনটা ছিল যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা পেইন দেয় সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস লেখার ক্ষেত্রে, আর আইএলটিএস এর যে জার্নিটা থাকে সেটা, আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার কার কাছ থেকে নিব বা কিভাবে ম্যানেজ করবো এইসব নিয়ে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি একটু বলতেন যে স্টেটমেন্ট অফ পারপাস, আইএলটিএস আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার এসব কিভাবে ম্যানেজ করছিলেন সবকিছু। আচ্ছা, বিদেশ যাওয়ার যখন ফিক্সড করে ফেলো যে আমি এখন হ্যাঁ বিদেশে যাব, তো প্রথম ধাপ হচ্ছে আমাকে আইএলটিএস দিতে হবে। তো তোমাকে বলে রাখি, যুক্তরাজ্যে অনেক ইউনিভার্সিটি আছে যারা এমওআই একসেপ্ট করে। এমওআই মিনস হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, লাইক আমরা যে ইংলিশ মিডিয়াম, আমরা তো রাজশাহী ভার্সিটিতে অ্যাকচুয়ালি ইংলিশেই পড়ছি। তো এটা হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে একটা লেটার অফ কনফার্মেশন নেওয়া যে আমরা হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়ছি। তো এরকম অনেক ইউনিভার্সিটি আছে এই দেশে যেগুলা তোমার এমওআই একসেপ্ট করে। সো আইএলটিএস নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। আর কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা একটু র্যাঙ্কিং ভালো, ওরা চায় আইএলটিএস এ অ্যাটলিস্ট 6, নট লেস দেন 5.5। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয়, আমি কিন্তু কোনো আইএলটিএস এর কোচিং সেন্টারে যাইনি, আমি পুরা প্রিপারেশনটা নিজে নিজে নিছি। এটার ক্ষেত্রে আমি যেটা করছি, আমি হচ্ছে ইউটিউব ইউজ করছি। আর হচ্ছে একটা ফ্রেন্ড ছিল আমার যার সাথে আমি কথা বলতাম, মানে আমরা আগে থেকে একটা টপিকস রেডি রাখতাম, যে টপিকস এর উপর কাইন্ডস অফ ডিবেট করতাম। তো এটা রেগুলার কয়েক মাস করছি, মোর দেন 1 মান্থ হয়তো বা। তো এতে হয় কি যে আমার যে কনভারসেশনের যে ভয়টা, আমি সঠিক সেন্টেন্স বলতেছি কিনা, সঠিক হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা অনেক সময় ইংলিশ বলতে গেলে এটা মানে আমাদের মুখ আটকায় যায় যে আমি কি এখানে গ্রামেটিক্যাল ভুল করলাম না কি করলাম। তো এই জিনিসগুলো আর কি ঠিক হয়ে যায় যদি কোনো ফ্রেন্ডের সাথে মানে কথা বলা যায়। তো আর আরেকটা যেটা আইএলটিএস এর ক্ষেত্রে প্রিপারেশনে আমি ফেস করছি কঠিন, সেটা হচ্ছে রিডিং মডিউলটা নিয়ে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে আইএলটিএস এর সবগুলা বই কিনছিলাম, যতগুলা বের হয়েছিল সেগুলা দিয়ে আমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করি। এরপরে আমি দেখতে পাই যে আমি রিডিংটা আসলে আমার জন্য অনেক টাফ, বিকজ ওখানে অনেক নতুন নতুন ভোকাবুলারি এবং প্যারাগ্রাফটা মিনিমাম 20 মিনিটস এর মধ্যে আমাকে সলভ করতে হবে।
তো এটা ট্রু টাফ ছিল আমার জন্য। তো এই কারণে আমি, তখন তো আমি ফার্ম গেটে ছিলাম, আশেপাশে বইয়ের দোকানের অভাব নাই। তো বিভিন্ন লাইব্রেরিতে যেয়ে আমি পরবর্তীতে একটা সাইফোর্সের একটা বই খুঁজে পাই, যেখানে প্যারাগ্রাফটা কিভাবে সলভ করতে হবে ওইটার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন বাংলায় সুন্দর করে লেখা। তো ওই বইটা আমার খুব কাজে দেয় ওই সময়। এটা দিয়ে আমি নিজে রিডিং এর প্রিপারেশনটা নিই। লিসেনিংটা নিজেই পারতাম, তো যখন কয়েকটা প্র্যাকটিস করছি তখন দেখি যে আমার স্কোর, নিজে নিজেই স্কোর নিজেকে দেই, তখন দেখি যে ভালোই থাকে। তো এইভাবে আর কি স্পিকিং শেষ করছি নিজে, নিজেই বাকিগুলা বাসায় প্র্যাকটিস করছি। আর লিখতে মোটামুটি ইংলিশ আমরা পারি, কারণ আমরা তো আসলে এসএসসি ইন্টারমিডিয়েট আমরা প্যারাগ্রাফ এসে এগুলা লিখেই আসছি। তো মোটামুটি একটা ফরম্যাট কিন্তু আমরা জানি, যে একটু যদি ধরাই দেওয়া যায় যে এই ফরম্যাটে লিখতে হবে, তো ওটা কিন্তু আমরা পারি। মেনলি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বলার ক্ষেত্রে মুখের জড়তা। আর একটা হচ্ছে যে রিডিং মডুয়ালটা সলভ করা, কারণ এখানে অনেক ভোকাবুলারি জানা লাগে, সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছু লাগে। তো এইভাবে আর কি নিজে প্রিপারেশন নিছিলাম। বাট শুধু আইএলসে 6 পাওয়া, নট লেস দেন 5.5, আই গেস এটা জাস্ট কয়েক মাসের প্রিপারেশন, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। আর অনেক ইউনিভার্সিটি আছে এমওআই একসেপ্ট করে, বা ইউনিভার্সিটিরা আবার অনেক সময় বিভিন্ন ইংলিশ টেস্ট নিয়ে থাকে, যেটা দিয়েও কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায়। তো এইটা খুব একটা বাধার বিষয় না। এটা গেল আইএলস এর বিষয়। এরপরে হচ্ছে লাগবে যেটা এসওপি আর রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে তো আমরা একটা একাডেমিক নিব। আর যদি আমাদের এডুকেশন গ্যাপ থাকে, মানে আমি মাস্টার্স শেষ করছিলাম 2018-এ, আমাদের রেজাল্ট দিছিল, আর আমি এই দেশে ঢুকছি 21-এ। তো আমাকে এই মিডিলে একটা জব শো করতে হয়েছে, যে আমি এই মিডিলে একটা জব করছি। তো এটা যখন আমি শো করছি, তো যেই কোম্পানি শো করছে ওই কোম্পানি থেকে আমার একটা রিকমেন্ডেশন লেটার নিতে হয়েছে, আর ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিতে হয়েছে। তো এটা টিচারকে বললে টিচাররাই লিখে দেয়, বা নিজেও যদি ফরম্যাট তৈরি করে দেওয়া যায় তারা শুধু সাইন করে দিবে, এটাও পসিবল। এটা খুব ইজি। আর এসওপির ক্ষেত্রে বলবো যে এটার অনেক ফরম্যাট আছে, টেমপ্লেট আছে অনলাইনে। আর এখন আসলে এআই এর যুগ, এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই। মানে এখন না সবকিছু রেডিমেড, শুধু আমাদেরকে গ্র্যাব করে নিতে হবে। আর তারপরও কেউ যদি এইগুলো জিনিসে মানে প্যারা খায়, যারা এই স্টুডেন্টদের অ্যাডমিশন দিয়ে এই দেশে আনে, এটা কিন্তু ফুললি ফ্রি সার্ভিস দেয় এই বিষয়টাতে। ইভেন কিভাবে টাকা পয়সা রেখে কিভাবে কি করতে হবে, ফুল গাইডলাইন কিন্তু এরা দেয়, এবং ফ্রি অফ কস্টে যুক্তরাজ্যের জন্য। ইউকের জন্য কোনো টাকা লাগে না, যে কারো কাছ থেকে যে কোনো কনসালটেন্সি থেকে এই হেল্প নেওয়া যেতে পারে। ওকে, ধন্যবাদ। দেন এরপরে যে কোয়েশ্চেনটা, যদিও মনে হয় যে বিদেশ যাব ইটস অনেক বেশি ইজি, বিদেশ যাওয়া বা কালচারের সাথে অনেক বেশি সহজে অ্যাডাপ্ট হতে পারবো, বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম যখন আপনি ইউকে তে গেলেন, কালচার বা পড়াশোনার প্যাটার্নের সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিসটা কি ছিল? কালচার হ্যালো। নিয়ে আমাকে প্যারায় পড়তে হয় নাই। হ্যাঁ, বলো। এই তো ভালো আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি আপু, শুনতে পাচ্ছি। কালচার নিয়ে প্যারায় পড়তে হয়নি, কারণ আমি আসছিলাম আসলে লন্ডনে, এবং যেই বাসায় বা যেখানে ছিলাম এটা বাঙালি ফ্যামিলি ছিল। আর আশেপাশে আসলে এশিয়ান মানুষ বেশি ছিল। এশিয়ান বলতে আমাদের বাংলাদেশি কালচারই। তো কালচার নিয়ে আমি খুব একটা প্যারায় পড়ি নাই। আর আর একটা কি যেন বললে? পড়াশোনার প্যাটার্নের ক্ষেত্রে সবচেয়ে বড় হ্যাঁ, চ্যালেঞ্জিং পড়াশোনার কিছু। প্যাটার্ন একটা বিশাল বিশাল প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে আমরা যে যে ধরনের পড়াশোনা করি বাংলাদেশে, সেটা হচ্ছে যে কিছু কোশ্চেন দিবে, সেই কোশ্চেন গুলার অ্যান্সার। ইভেন
লাইফেও আমি দেখছি যে এই টপিক্সের এই নোটস গুলা এই ম্যাথ গুলা সলভ করলে অ্যাটলিস্ট এই কয়টা কমন পাবো। তো এইভাবে আমাদেরকে পড়ানো হয়। বাট ইউকে তে পড়াশোনার পুরো সিস্টেমটাই হচ্ছে রিসার্চ বেস। এখানে কোনো এক্সামিনেশনের ব্যাপার নাই, এটা টোটালটাই রিসার্চ বেস। আমি পড়ছি ইন্টারন্যাশনাল বিজনেসে, যদি আমি আমার একটা মডিউল বলি সেটা হচ্ছে মার্কেটিং যদি নিয়ে বলি, তাহলে এখানে আমাকে হয়তো বা একটা কোম্পানি সেটা মার্কেটিং এ কিভাবে কিভাবে কি করছে এটা পুরাটা আমাকে রিসার্চ করে বের করে ওরা একটা লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কে জাস্ট জমা দিতে হবে। মানে এদের পড়াশোনা টোটালটাই রিসার্চ বেস। এখানে কোনো এক্সাম আমরা যাব এক্সাম দিব এ ধরনের কোনো কিছু ছিল না। এক্সাম একটা মডিউলও ছিল মনে হয় 20 মার্কসের, শুধু মানে মাল্টিপল চয়েস কোশ্চেন লাইক দিস। তো পড়ালেখাটাও এখানে পুরাটা রিসার্চ বেস। এটার জন্য এখানকার টিচাররা অনেক হেল্পফুল, লাইব্রেরিয়ানরা অনেক হেল্পফুল। কোন বই কি লাগবে না লাগবে ওরা ঠিক করে দেয়। ইভেন আমাদের মতো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে অনেক হেল্প করে। তো পড়াশোনা এখানে কমপ্লিট করা একটু ট্রিকি, যে হ্যাঁ আমাকে এটা খেয়াল রাখতে হবে যে টিচাররা অ্যাসাইনমেন্টে যেটা চাচ্ছে সেই প্রত্যেকটা জিনিস আমি পুট করছি কিনা, ঠিকভাবে সুন্দর করে লিখছি কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। তো এটা যদি আমি লিখতে পারি এবং সুন্দরভাবে ইংলিশে গুছায়ে আমাকে লিখতে হবে। আর এই জন্য এটা সুন্দরভাবে লেখার জন্য কিন্তু আজকাল এআই হচ্ছে অনেক ভালো একটা জায়গা যেখান থেকে লেখা সম্ভব। এবং রিসোর্স জোগাড় করার জন্য টিচার আছে, লাইব্রেরিয়ানরা আছে, ওরা অনেক হেল্পফুল, ওরাও মানে হেল্প করে থাকে। সো আর আমাদের মতো যারা স্টুডেন্ট এরকম আছে এরাও অনেকেই আছে যারা আর কি হেল্প করে থাকে। সো এই পড়াশোনার ব্যাপারটাও এখানে আমার কাছে মনে হয় যে যদি হেল্প নিয়ে করা যায় তো এটাও ইজি, খুব যে কঠিন তা হবে না। মানে আমার তো এমন হইতেছে না যে আমাকে এক জায়গায় যাইতে হবে, পরীক্ষা দিতে হবে, এত মার্কস না পেলে হবে না, বিষয়টা তো এমন না। আমাকে জিনিসটাকে রিসার্চ করে টিচারের সামনে বলতে হবে। ইভেন টিচারের পাশাপাশি আমাদের একটা সেমিনার ক্লাস থাকতো, যে আগের দিন টিচার যেটা ক্লাস নিছে সেই ক্লাসটা আমরা এখন এটা কিভাবে অ্যাসাইনমেন্টে সুন্দরভাবে লিখবো এই টপিকসটা, সেটার ব্যাপারেও তারা পরের দিন ক্লাসে হেল্প করতো। তো জিনিসগুলো খুব মানে গ্র্যাব করতে পারলে খুব ইজি। প্রথম দিকে একটু হয়তো বা ডিফিকাল্ট লাগে, বিকজ আমার কাছে প্রথম সেমিস্টারটা ডিফিকাল্ট লাগছে এই কারণে, বিকজ আমার 2 মান্থস হচ্ছে আমি বাংলাদেশে ছিলাম, মানে অনলাইনে ক্লাস করছি। তো এই কারণে ডিফিকাল্ট হয়ে গেছিল, বাট পরবর্তী নেক্সট সেমিস্টারে যখন আমি ক্লাস করছি দেন আমার কাছে জিনিসগুলো একটু সহজ লাগছে আর কি। আহ, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে, একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসাবে ইউকে তে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনার, আর আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু জানাবেন যে এজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যদি আমরা কেউ যেতে চাই ইউকে তে, সেক্ষেত্রে আমাদের কোন ধরনের মাইন্ডসেটটা তৈরি করা উচিত বিদেশে যারা পড়তে যেতে চায় তাদের জন্য। আম, বাংলাদেশের মাইন্ডসেট বলতে আমি বলবো যে বাংলাদেশের মানুষের এক ধরনের মেন্টালিটি আছে। আমি কাউকে জাজ করতে যাচ্ছি না, বাট আমি যেহেতু এগুলোর শিকার হয়েছি সে কারণে আমি বলতেছি। সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে সবাই আর কি কাইন্ডস অফ এই কাজ করব আমি, মানে আমি এই কাজ করব, মানে বিষয়টা এইভাবে দাঁড়ায়। মানে আমরা আসলে সবাইকে সমান চোখে দেখতে পারি না, কেন পারি না আমি জানি না। আম, মানে আমাদের বাসার বুয়াকে আমরা এক চোখে দেখি, ড্রাইভারকে অন্য চোখে দেখি, দারোয়ানকে অন্য চোখে দেখি, মানে বিষয়গুলো এরকম। তো এই দেশে কিন্তু এই জিনিসগুলো একদমই নাই। এই দেশের সবাই সমান এবং সবার ইকুয়াল রাইটস। তো এই ধরনের মেন্টালিটি আসলে যদি কারো থাকে যে যা আমি আসছি ঠিক আছে, আসার পরে আমি যদি এখন চিন্তা করি আমি এই কাজ করব, তাইলে ভাই তোমার বাংলাদেশে থাকাই ভালো। ওকে আপু,
দেন এরপরে ফার্স্ট টাইম যখন বিদেশে কারো যাওয়া হয়, সেক্ষেত্রে তার জন্য অনেক বেশি অনেক কিছু নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন পড়াশোনা, তাকে পার্ট টাইম জব এবং লাইফের ব্যালেন্স হুম। করা। তো আপনি সবকিছু কিভাবে মেনটেন করতেন বা ম্যানেজ করতেন? আমার ক্ষেত্রে হচ্ছে, আমি যদি বলি, আমি কিন্তু কোনো হেল্প পাইনি, বিকজ ইউকে তে আমার নিজের রিলেটিভস বলতে কেউ থাকে না। চাচাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তারা জাস্ট আমাকে দেখে গেছে। ওটা আসলে মানে তাদের কাছ থেকে আমি ওইভাবে কোনো বাস্তবমুখী হেল্প পাইনি। তো প্রথম দিকে আমার যেটা আহ, প্রথমত আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে জব পাওয়া নিয়ে। তো ওই সময় তো ধরো, আমরা তো বাংলাদেশের মানুষ এত এ- এখন নাই, সবাই একটু গুগল মুখী বা অনলাইন মুখী হইছে, বাট ওই সময় কিন্তু এতটাও ছিল না। আমি যে সময় আসি, তো ওই সময় দেখা গেছে যে আমি যখন জব পাচ্ছি না, মানে আমি জানি যে এখানে ইনডিডে অ্যাপ্লাই করলে পাওয়া যায়। তো আমি ইনডিডে অ্যাপ্লাই করতেছি, বাট আমি ওইভাবে রেসপন্স পাচ্ছিলাম না। তো এখন আমি কি করব? আমি তো মানে জব ছাড়া তো থাকতে পারবো না, আর আমি এত টাকা নিয়ে আসি নাই যে আমি বসে বসে কয়েক মাস থাকতে পারবো। এটা একটা ডিফিকাল্ট ইয়ে ছিল। তো এই কারণে আমি নিজেই মানে বের হয়ে পড়ছি যে আমার এনিহাও জব লাগবে। তো যেটা হয় আর কি, আম, আমি প্রথম সেকেন্ড দিন আমি কোয়ারেন্টাইনে ছিলাম 10 দিন। তারপরে ওই যে বাসায় আর কি ডিপোজিট করছিলাম, ওই বাসায় উঠি, ওটা বাঙালি ফ্যামিলি ছিল। তো ওনারা আমাকে দেখাইছে কিভাবে আসলে এই দেশে চলাফেরা করতে হয়। পরের দিন আমার বিআরপি কালেকশন ছিল। তো আমি পরের দিন ওই বাসার ভাইয়াটার সাথে আহ ট্রেনে করে, ফার্স্ট আন্ডারগ্রাউন্ড ট্রেন কিভাবে চেক করতে হয়, কিভাবে গুগল ম্যাপে আমি ট্রেন বাসের ইয়ে দেখবো, এগুলা ওরা আর কি আমাকে শিখাইছে। আহ মানে ওটা অনেক বড় ইয়ে ছিল। তো চলাটা শিখছি, ওই দিনকে গেছি ওনার সাথে, যে বিআরপিটা কালেকশন করে আনছি। দেন সেকেন্ড ডে আমি বের হয়ে গেছি যে আমার এখন এনিহাও জব লাগবে। আমি তো অনলাইন অ্যাপ্লাই করতেছি ঘরে, মানে রাতে এসে, বাট দিনের বেলা আমি চলে গেছি, দেখা গেছে যেগুলা এশিয়ান জায়গা, যেখানে বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানিরা থাকে, এইসব জায়গায় চলে গেছি যে আমার জব লাগবে, তারা আমাকে কোনোভাবে কোনো হেল্প করতে পারে কিনা। তোমাকে প্রথমেই বলছে, আমার এখানে কেউ ছিল না, মানে কাইন্ডস অফ যে আমাকে নিজেকে সার্ভাইভ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, বিষয়টা এমন ছিল। তো এইভাবে আমি ঘুরতেছিলাম বিভিন্ন শপে, রেস্টুরেন্টে, এরকম আর কি। তো তারপরে যাই হোক, একটা ক্যারাবিয়ান রেস্টুরেন্টে আমার ফার্স্ট জব হয়। বাট বেশি আওয়ার ছিল না, ওরা আমাকে ডেলি 4 ঘন্টা দিচ্ছিল আর কি, এরকম। ডেলি না, মনে হয় 3 দিনে 4 ঘন্টা এরকম আর কি। যাই হোক, ওটা ওটা ছিল, ওটা 2 উইকস করছি। এরপরে হঠাৎ করেই তাদের রোটা থেকে আমাকে বাদ দিয়ে দিছে। এখন তো আবার বিপদে পড়ছি যে এখন আমি আবার কোথায় জব পাবো। আবার খোঁজা শুরু করছি সবাইকে, মানে ফেসবুকেও যারা যারা কানেক্টেড করছিলাম আমি ওই সময়, মানে আমি তো ওই সময় বাসি নাই যে কাকে কানেক্ট করতেছি না করতেছি, যারা ইউকে তে আছে সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতেছিলাম। তো সামহাও একটা ইন্ডিয়ান পরে আমাকে একটা লিঙ্ক দেয় একটা কোম্পানির ম্যানেজারের। তো ওই ম্যানেজারের সাথে আমি দেখা করি। তারপরে উনি আমাকে ট্রেনিং এ পাঠায় 2 দিন। দেন ওই কোম্পানিতে আমার জব হয়। আর এটা ছিল পুরাটাই মার্কেটিং রিলেটেড। ওরা সিম কার্ডের ইয়ে নিয়ে কাজ করে। তো ওইটা আর কি একটা হেল্প ছিল আর কি। তো ওই যে বলে না যে যার কেউ নাই আল্লাহ পথ দেখায় দেয়, বিষয়টা এরকম ছিল আর কি। তো আমাদের চ্যাট বক্সে কিছু কোয়েশ্চেন আসছে, যদি একটু দেখতেন, দেন আমরা পরবর্তী কোয়েশ্চেন হুম। গুলোর দিকে যাব। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, ফরহাদ রেজা, মিনিমাম কত টাকা হাতে থাকলে ইউকে যাওয়ার কথা ভাবা উচিত? আমার কাছে মনে হয় টাকার থেকে বেশি জরুরি নিজের মাইন্ডসেট। আমি যদি টাকার কথা চিন্তা করে ভাবি যে আমার এত টাকা, আমার পক্ষে তো পসিবল না, তাহলে পসিবল না। বাট আমি যদি ভাবি যে আমাকে যেতেই হবে, এনিহাও আমি ম্যানেজ করব, তাহলে সম্ভব।
কোশ্চেনটা চলে গেল। আরেকটা কি যেন বলছিলেন? পার্ট টাইম জব পাওয়া যায় কিনা হ্যাঁ, সেক্ষেত্রে। এখানে জি। ইউকের ক্ষেত্রে আমি বলবো, যদি লন্ডন বা বার্মিংহাম মানে এশিয়ান কমিউনিটিতে থাকা যায়, এখানে এনআই জবের পাশাপাশি মানে ব্যাংকে যে 20 আওয়ার্স যে কাজ করার পারমিশন আর কি, সেই জব করেও পাশাপাশি কিছু ক্যাশে জব করা সব পসিবল, কিছু এক্সট্রা আর্নিং আর কি। আর একজন বলছেন বাইরে যাওয়ার প্রি প্ল্যান থেকে যাওয়া অবধি আনুমানিক কত টাকা খরচ লাগতে পারে। ইউকে তে যাওয়ার ক্ষেত্রে জিআরই লাগে না, আইএলটিএস লাগে। কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়া নেয় না, বাট আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা এমওআই একসেপ্ট করে, এটা আমি বলছি। শিক্ষার্থী হিসেবে ইউকে তে সাইড ইনকামের সুবিধা কেমন? সুবিধা ভালো, যদি সেরকম এলাকায় থাকা যায় আর কি। স্টুডেন্ট হিসেবে লিভিং কস্টের ক্ষেত্রে যদি আমি বলি, এখন এটা ডিপেন্ড করতেছে যে তুমি একটা রুম নিয়ে থাকবা না শেয়ার করে থাকবা। তো ইটস ডিপেন্ড অন ইউ, বাট অল টুগেদার যে 20 আওয়ার্স ওরা পারমিশন দেয় না কাজের, এটা আসলে নিজের লিভিং কস্টটার জন্যই দেয়, যে লিভিং কস্টটা যাতে আমরা মানে বেয়ার করতে পারি। তো এখন মোটামুটি যদি একটা রুম নিয়ে থাকা যায় সিঙ্গেল, পাশে খাওয়ার খরচ যাতায়াত খরচ সব মিলায়ে 700-800-র মধ্যে, 700-800 পাউন্ডের মধ্যে কভার করা পসিবল। ইউকে তে স্কলারশিপ, আচ্ছা স্কলারশিপের ব্যাপারটা হচ্ছে আমি যেটা বললাম যে এরা নর্মালি, আমি মানে খুব ভালো স্টুডেন্ট হলে সেটা তো প্রফেসর ম্যানেজ করে স্কলারশিপ পাওয়া, সেটা অন্য ট্র্যাক। আর ইউনিভার্সিটির কিছু নিজস্ব স্কলারশিপ আছে যেটা একাডেমিক রেজাল্ট প্লাস আইএলটিএস স্কোর এগুলোর উপর ডিপেন্ড করে পাওয়া যায়। বাট ফুল ফ্রি স্কলারশিপ সো টাফ ইন ইউকে। আচ্ছা, খরচের ব্যাপারটা নিয়ে সবাই বলতেছে, আমি একটা আম, মানে খরচের একটা ধারণা তোমাদেরকে দেই। সেটা হচ্ছে, যদি আমি মাস্টার্স করতে আসি, মাস্টার্সটা হবে হচ্ছে 1 বছরের কোর্স, খুব বেশি 2 বছরের কোর্স। টোটাল টিউশন ফি দাঁড়াবে 12,000 পাউন্ড টু 15,000 পাউন্ড এরকম। আমি পাউন্ডে হিসাব করতেছি এটার সাথে। এখন হয়তো বা পাউন্ড রেট হচ্ছে 150, গুণ করে তোমরা ক্যালকুলেট করবা। তো আমি যদি কিছু ডিসকাউন্ট পাই, দেখা গেল যে হয়তো বা টিউশন ফি আমার 15,000 পাউন্ড, আমি হয়তো বা 2,000 কি 3,000 পাউন্ড ডিসকাউন্ট পাইতেছি, সো আমার হয়তো বা আসতেছে 12,000 পাউন্ড। তো 12,000 পাউন্ডটা আমাকে, যদি 1 বছরের কোর্স হয়, তাহলে এই 1 বছরের জন্য আমার 12,000 পাউন্ড লাগবে। আর ওরা ভিসা দেওয়ার ক্ষেত্রে দিবে হচ্ছে ওই কোর্সের ভিসাটা, মানে 1 বছর প্লাস 4 মান্থস, মানে 14 মাসের ভিসা দিবে এরকম। আর যদি 2 বছরের কোর্স হয় তাহলে মানে 2 বছর প্লাস 4 মান্থস হিসাব করে দিবে। তো এখানে হইতেছে যে আমাকে একটা ইনিশিয়াল ডিপোজিট দিতে হবে বাংলাদেশে থাকতেই, যেটা দিলে ওরা আমাকে ক্যাশ লেটারটা দিবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তাই। এটা টিউশন ফির উপরে এবং ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। তো দেখা গেছে যে যদি আমার টিউশন ফি 12,000 পাউন্ড হয়, আমাকে হয়তো বা ইনিশিয়াল ডিপোজিট দিতে হচ্ছে 4 কি 5,000 পাউন্ড। এই টাকাটা আমাকে বাংলাদেশে বসেই কিন্তু দিতে হচ্ছে। তো 4-5 হাজার পাউন্ড আমি দিলাম, এইটা দিলে ওরা আমাকে ক্যাশ লেটারটা দিচ্ছে। আমার ভিসা অ্যাপ্লিকেশন করতে লাগবে এই ক্যাশ লেটারটা, আমার ব্যাংক স্টেটমেন্ট, আর একাডেমিক ডকুমেন্টস তো আছেই সাথে, এসওপি, রিকমেন্ডেশন লেটার এগুলো তো থাকবে ভিসা অ্যাপ্লিকেশনে। তো আর ফিনান্সিয়াল যে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা আমাকে শো করতে হবে, নট লাইক দ্যাট যে আমাকে ওই পুরো টাকাটা রাখতে হবে। এখন অনেক ব্যাংক আছে যেগুলা দেখা গেছে যে অল্প কিছু টাকা জামানত রাখলে ওরা বাকিটা লোন
করলে ওরা পুরাটা একটা স্টেটমেন্ট হিসেবে দেখায়। এটা আমি আমার ক্ষেত্রেও করছিলাম। আমি 2 লাখ টাকা ওদের কাছে রাখছিলাম, দেন 18 লাখ টাকা লোন করে ওই লোনের হচ্ছে আমি ইন্টারেস্ট আনছি মনে হয় 1 কি 2 মাস এরকম। মানে আমাকে জাস্ট 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, শো করতে হবে যে আমার অ্যাকাউন্টে এনাফ মানি আছে বাকি টিউশন ফিটা দেওয়ার জন্য, এবং আমি যেই সিটিতে যে থাকবো সেই সিটির যে লিভিং এক্সপেন্স, এটা টোটালটা আমার অ্যাকাউন্টে আছে। এইটা একটা স্টেটমেন্ট 1 মাসের ওদেরকে শো করতে হবে ভিসার জন্য। তো সেই ক্ষেত্রে এই এরকম অনেক ব্যাংক আছে। আমি প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে করছিলাম। ওরা আমাকে টোটাল একটা স্টেটমেন্ট দেখাই দিছিল যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। তো আমি যখন এদেশে পড়তে আসবো আমার লিভিং এক্সপেন্স নিয়ে বা বাকি টিউশন ফি নিয়ে আমার চিন্তার কোনো কারণ নাই। বাট এটা টোটালটা কিন্তু শো অফ, আমার কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি রাখতে হচ্ছে না। আর তারপরে এদেশে আসার পরে বাকি টিউশন ফিটা যদি হার্ড ওয়ার্কিং হয়, নিজে ইনকাম করে সেটা দেওয়া পসিবল। আর এটা যদি কেউ ইম্পসিবল বলে তাহলে আমি বলবো যে আমি কিভাবে পারলাম দিতে। না, ইউকে গেলে লন্ডনেই থাকতে হবে এমন কোনো কথা নাই। লন্ডনে সবাই আসে হয়তো বা কারো স্বপ্নের কারণে, ওর কিছু অপরচুনিটি বলতে কিছু ওই যে এক্সট্রা ইনকামের কিছু থাকে আর কি, যেমন বাঙালি বা এশিয়ান যেগুলা কমিউনিটি, ওরা ওরা আর কি ক্যাশে ট্যাশে টাকাটা পয়সা দেয় কাজ করলে। তো এই কারণে অনেকে হয়তো লন্ডন প্রিফার করে, বাট বার্মিংহামেও অনেক পাকিস্তানি থাকে, ম্যানচেস্টারেও বাঙালি আছে। সো এইগুলা জায়গায় থাকলে যে এক্সট্রা কিছু ইনকাম করা যায়। লন্ডনে অনেক এক্সপেন্সিভ। আপনি কি লন্ডনেই আছেন শুরু থেকে? না, আমি লন্ডনে ছিলাম। আমি বছর খানিক হলো মুভ করছি। আমি যেখানে এখন কাজ করতেছি এটা লন্ডন থেকে 1 ঘন্টা দূরে আর কি। লন্ডন এক্সপেন্সিভ, বাট লন্ডনে আবার ইনকামটাও বেশি। দ্যাটস ট্রু। গ্রাজুয়েশনের পরে কি জব পাওয়াটা কঠিন? গ্রাজুয়েশনের পরে জব পাওয়া কঠিন না। এটা ডিপেন্ড করে আমার কোয়ালিফিকেশন কতটুকু। এদেশে বহুত জবের অপরচুনিটি, মানে অনেক সেক্টর ফাঁকা, বিকজ ব্রেক্সিটের কারণে এরা অনেক মানুষ হারাইছে। সো অপরচুনিটি অনেক, বাট দ্য প্রবলেম ইজ যেহেতু আমরা বাঙালিরা আসি, আসার পরে আমরা চিন্তা করি আমরা এখানে সেটেল হব, আমরা তো আর গো ব্যাক করতে চাই না। তো অনেক কোম্পানি আছে যারা স্পন্সরটা করতে চায় না। তো এই কারণে অনেক সময় দেখা গেছে যে আমি হয়তো বা ভালো জব পাচ্ছি বাট আমাকে স্পন্সর করতেছে না। এইটা একটা প্রবলেম হয়। আর স্পন্সরে মানে আমি যেহেতু সেটেলই হব, স্পন্সরশিপে যদি আমি 5 বছর থাকতে পারি কোনো একটা কোম্পানিতে, 5 বছর পরে আমি এলিজেবল আইএলআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইনডিফিনিট লিভ টু রিমেন। তো এটা হচ্ছে শর্টকাট ওয়ে যে 5 বছর পরে আমি হচ্ছে আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে হচ্ছে 2 ধরনের সেটেলমেন্ট পদ্ধতি, একটা হচ্ছে 10 ইয়ার্স রুট আর একটা হচ্ছে 5 ইয়ার্স রুট। তো 10 ইয়ার্স রুট হচ্ছে যে আম, যে কোনো ভিসায়, যে কোনো লিগেল ভিসায় 10 ইয়ার্স অতিবাহিত হওয়ার পরে সে হচ্ছে আইএলআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজেবল হবে। আর একটা হচ্ছে 5 ইয়ার্স রুট, যেটা হচ্ছে কোন একটা কোম্পানির সাথে স্পন্সরে যদি জব করে, মানে কোম্পানি স্পন্সর করছে এরকম, কোম্পানির সাথে তার জব পে স্লিপ, P60 বলে এভরি ইয়ারে যেটা পাওয়া যায়, P60, এটা যদি ঠিক থাকে তাহলে ট্যাক্স ট্যাক্স যদি সব ঠিক মতো দেয় তাহলে 5 বছর পরে সে এলিজিবল হবে হচ্ছে আইলার অ্যাপ্লিকেশনের জন্য। একজন আপু, জিজ্ঞাসা করছে। হ্যাঁ। জি আপু, সবার একটা কোয়েশ্চেন যে সিজি যদি কম থাকে সেক্ষেত্রে বাইরে পড়তে যাওয়াটা কি অনেক বেশি টাফ কিনা, বা সর্বনিম্ন না না, কত সিজি টাফ হলে না, তার চিন্তা টাফ করা বলে উচিত? কিছু নেই।
না, সিজিপিএ আমার কম। আমি যদি বলি, আমার সিজিপিএ ছিল 2.90 ব্যাচেলরে, মাস্টার্সে যে 3.28। আমরা সবাই জানি আমাদের আমাদের ডিপার্টমেন্টে এটা রেজাল্ট করা সো টাফ, নাম্বারই পাওয়া যায় না। আর আমি তো অঙ্ক, এত বড় বড় অঙ্ক আমি তো ভুলেই যাইতাম মাঝখানে। মানে আমার যে অঙ্কের প্রতি যে ডেডিকেশন ছিল এসএসসি ইন্টারে, আমি কিন্তু ইউনিভার্সিটি এসে মানে হারাই ফেলছি ওইটা, সত্যি কথা। তাহলে কি আপু সিজি অনেক বেশি ম্যাটার করে না? না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নিজের মাইন্ডসেট। ওকে। এরপরে যে আমি কোয়েশ্চেনটা আমি আপু। কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসে ডিস্টিংশ পাইছি, জানো তুমি? আমি ডিস্টিংশন নিয়ে এখানে পাশ করছি। ইভেন আমি আমার কনভোকেশনের দিন আমি আমার স্পিচ দিছি। আমার ফেসবুকে যদি যাও দেখবা যে আমি স্পিচ দিতেছি। মানে ওরা সিলেক্ট করছে আমাকে স্পিচ দেওয়ার জন্য। তো প্রবলেম কি হয়েছে? আমার একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? আল্লাহ তো আমাকে আরো দিছে। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, সামনে আগায় যেতে হবে। এরপরে যে কোয়েশ্চেনটা আপু, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা যায় তারা অনেক সময় হয় যে কি তারা জব ম্যানেজ করতে পারে, বাট যারা আহ, বিজ্ঞান শাখা থেকে যায় না বা নন স্ট্রিম ফিল্ড থেকে যায় তাদের জন্য কতটা টাফ ওখানে ক্যারিয়ার গোছানোটা? আচ্ছা, এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে আমি মানে মার্কেটিং জব করার পারপাসে আমি এদেশের বহুত মানুষের সাথে ওঠা বসা করার সুযোগ হয়েছে। যদিও আমি প্রথম দিকে কাউকেই চিনতাম না, বাট আমার জবের পারপাসে আমি আসলে অনেকের সাথে মিশছি। তো আমি একটা জিনিস দেখছি যে এখানে আসলে বাঙালিদের ক্ষেত্রে যে প্রবলেমটা আমি দেখছি সেটা হচ্ছে তারা যখন আসে তাদের মাথায় অনেক প্রেশার থাকে। হয়তোবা তারা এই যে টিউশন ফিটা হয়তোবা লোন করে আসছে, তো আসার পরে দেখা গেছে তাকে বাকি টিউশন ফিটা দিতে হবে, আবার লোন গুলা শোধ করতে হবে। তো তারা দেখা যায় যে খুব মানে ডেডিকেশনের সাথে কাজ করতে থাকে। কাজ করলো, ডিগ্রি পাস, মানে ডিগ্রিটা নিল, সবকিছু হলো। এরপরে হচ্ছে যে মানে পিএসডাব্লিউ যে সময়টা থাকে, মানে মাস্টার্স এর পরে তো আমি 2 বছর পাচ্ছি আমার জব খোঁজার জন্য। তো এই জব খোঁজার টাইমটা মানুষটা আসলে ওই যে লোন গুলা শোধ করতে হবে ওই টেন্ডেন্সিতে থাকে। সো নিজের জন্য যে একটু টাইম বের করে প্রতিদিন জবের অ্যাপ্লিকেশন করবে, এই ধরনের ডেডিকেশনটা বাঙালিরা হারাই ফেলে। বাট আমি অনেক সাউথ ইন্ডিয়ানদের দেখছি, ওরা ইউনিভার্সিটির অ্যালামনাইটকে ইউজ করে। ওরা এটার পিছনে ডেডিকেটেড, লাইক আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমাকে প্রফেশনাল জব পেতে হবে, বা ইউনিভার্সিটিরও যদি টিচার অ্যাসিস্ট্যান্ট এরকম কোনো পোস্ট পাওয়া যায় ওরা ওইভাবে ডেডিকেটেড। বাট বাঙালিদের আসলে মাথায় অনেক প্রেশার থাকে। আর এত কাজ করার পরে তারা আসলে হারাই ফেলে যে আবার অ্যাপ্লাই করব, নিজের জন্য বসবো, ওই মেন্টালিটি চলে যায়। বাট হ্যাঁ, কেউ যদি লেগে থাকে যে না আমি এই ইউনিভার্সিটির এখানে আম, মানে জব পাইতে চাই, বা আমি হচ্ছে অ্যাপ্লাই করতে থাকি, যদি আমি আমার কন্টিনিউটিটা ধরে থাকতে পারি, আমার মনে হয় জব পাওয়া পসিবল। ইভেন আমারই একটা ফ্রেন্ড ওই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করছে, এবং ওই ইউনিভার্সিটিরই সে এখন টিচার, এবং ওই ইউনিভার্সিটি তাকে স্পন্সর করছে। সো এটা আসলে লেগে থাকা। ওর ক্ষেত্রে সুবিধা ছিল, ওর ফ্যামিলি মেম্বার এখানে ছিল, ওরা একটু সাপোর্টিভ ছিল, এই কারণে হয়তো বা ওর জন্য ইজি হয়েছে। আর আমার ক্ষেত্রে হয়েছে যে আমি কয় মাস খুব টানা অ্যাপ্লাই করছি, এরপরে কেন জানি আমিও হারাই ফেলছি আমার কন্টিনিউটিটা। ওকে আপু। আহ, হাসান ভাই প্রশ্ন করছেন যে ওনার সিজি হচ্ছে 2.6, সেক্ষেত্রে মাস্টার্স স্কলারশিপ কেমন এবং কতটুকু পেতে পারি, আদৌ কি পাওয়া সম্ভব কিনা। এরপরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে টিউশন ফি এবং লিভিং খরচ কি পার্ট টাইম জব করে ম্যানেজ করা যাবে কিনা, আর সেই সাথে পরিবারকে সাপোর্ট দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আমি প্রথম কোশ্চেনটা কি ছিল? সিজি হচ্ছে 2.6, সেক্ষেত্রে টু মাস্টার্স পয়েন্ট সিক্স স্কলারশিপ ওকে। ম্যানেজ করা পসিবল কিনা। হ্যাঁ, স্কলারশিপ ম্যানেজের ক্ষেত্রে 2.6 নো প্রবলেম, আর আমার কাছাকাছি 2.9। আর সাথে যদি
যদি আইএলটিএস একটু ভালো করা যায় তাহলে হয়তো বা ইউনিভার্সিটির যে নিজস্ব ডিসকাউন্টটা আছে ওখান থেকে কিছু ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। যেমন আমার ক্ষেত্রে আমি পেয়েছিলাম 4,000 পাউন্ড ডিসকাউন্ট পাইছিলাম। আমার টোটাল কোর্স ফি ছিল 18,000 পাউন্ড, আমি 14,000 পাউন্ডে পড়া শেষ করছি, এরকম আর কি। আর এখানে টিউশন ফি এখানে আসার পরে, যেহেতু আমরা একটা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে আসি, আসার পরে ইউনিভার্সিটি হয়তো বা, এক এক ইউনিভার্সিটির পলিসি এক এক রকম। কিছু ইউনিভার্সিটি ইনস্টলমেন্ট অফার করে, আর আমার ইউনিভার্সিটি ছিল নেক্সট দুইটাই ইনস্টলমেন্টে আমাকে বাকি টাকাটা দিতে হবে। তো এখানে যদি কেউ আসার পরে মানে মেয়েদের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা থাকলেও, বাট আমি আমার সাথে অনেক ছেলেদের দেখছি যারা আসলে কাজ করে তাদের বাকি টিউশন ফিটাও দিছে। আর বাকি টিউশন ফি যখন আমার দেওয়া হয়ে যাচ্ছে তারপরে তো আমার মাথায় আর কোনো প্রেশার নাই। তখন আমি বাংলাদেশে যা লোন করে আসছি আমি কিন্তু সেগুলা পরের মাস থেকে আর্ন করে দিতে পারবো। তো ইটস পসিবল, ইটস মানে কোনো কিছু ইম্পসিবল না। মানে প্রথম থেকেই বলতেছি যে নিজের মাইন্ডসেটটা হচ্ছে মেনলি দরকার। আহ ওকে আপু, আরেকজন একটা কোয়েশ্চেন করছে যে আসিফ ভাই, সো আপনি ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াশোনা, এখন চাকরি করতেছেন হেলথ কেয়ার সেক্টরে। এটার রিজনটা কি যদি একটু বলতেন, যে এটা কি আপনার প্রি প্ল্যান ছিল নাকি? আহ এটা যদি একটু ব্যাখ্যা করতেন, মানে না, এটা অ্যাপ্লাইড আমার ম্যাথটা প্রি কি? প্ল্যান ছিল না। না, এটা আমার প্রি প্ল্যান ছিল না। আমি যে কোম্পানিতে জব করতাম সেটা, আমার জবটাও ছিল মার্কেটিং। সো আমার হোপ ছিল, এবং কোম্পানির সাথে আমি প্রথম থেকে লেগেছিলাম শুধুমাত্র হোপের কারণে যে এরা আমাকে স্পন্সর করবে। বাট যখন ইউকে রুলস চেঞ্জ হয় এখন কিন্তু হচ্ছে যেটা কেয়ার সেক্টরে না গিয়ে যদি নন হেলথ কেয়ার সেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে স্যালারি হইতে হবে 38,000, 800 or 900 পার ইয়ার, স্যালারি প্যাকেজটা। তো এটা যখন ইউকে গভর্নমেন্ট রুলস করে, এই রুলস এর আগে আমি হচ্ছে আমার কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলি যে ওরা তো রুলস চেঞ্জ করতেছে আহ অমুক মাস থেকে, তো যদি তারা আমাকে এখন স্পন্সর করে তাহলে তাদের জন্য বেটার, আমাকে অতগুলা টাকা তাদের স্যালারি দিতে হচ্ছে না। বাট কোম্পানি আসলে করব করতেছে এরকম একটা ইয়েতে ছিল, মানে আমাকে আসলে ডিরেক্টলি কোনো ইয়ে করতেছিল না। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু রুলস চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মানে আমাকে যেহেতু তারা স্পন্সর করতেছে না, তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বাইরের দেশে, মানে আমি এই দেশ ছেড়ে অন্য কোথাও যাব না, তো আমাকে সেটেলমেন্ট রুটে ঢুকে পড়াটাই আমার জন্য বেটার হবে। তো ওই সময় আমি পার্ট টাইম একটা জব করতাম যেটা হেলথ রিলেটেডই ছিল। ওইটার অভিজ্ঞতা দিয়ে আমি এই কোম্পানিতে আর কি জবটা নেই, যারা আমাকে স্পন্সর করছে। সো এরা আমাকে স্পন্সর করছে। উম, তো আমার যেটা হচ্ছে শর্টকাট রুল, যে কোনো কোম্পানি স্পন্সর করলে 5 বছর ওদের সাথে কাজ করলে আমি তারপরে এলিজেবল হব আইএলআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তা আমার ক্ষেত্রে সিনিয়রিটি এটা হয়েছে যে আমি চাচ্ছিলাম ওই কোম্পানি যদি আমাকে স্পন্সর করে নিত, আমি ওই কোম্পানির সাথেই থাকতাম, কাজ করতাম। বাট ওরা আসলে করতেছে বিষয়টা এমন ছিল, যেহেতু কোনো পেপারস ওয়ার্ক ওরা করতেছিল না, আর এদিকে রুলসটাও চেঞ্জ হয়ে যাবে অনেক মাস থেকে। তো এই কারণে তার আগেই আমি আমার ভিসাটা চেঞ্জ করে ফেলি। এটা হয়েছে আমার ক্ষেত্রে। আর একটা সুবিধা এই ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে যদি হেলথ কেয়ার সেক্টর না হয়, অন্য অন্য যে কোনো সেক্টরে আমাকে অনেকগুলো টাকা আইএইচএস ফি দিতে হইতো। মানে পার ইয়ারে আইএইচএস ফি এখন 1,043। তো আমাকে যদি কোম্পানি স্পন্সরও করতো 5 বছরের জন্য, তাহলে আমাকে মিনিমাম 6,000 পাউন্ড শুধু আইএইচএস ফি দিতে হতো, আমার নিজের সিঙ্গেল। আর কারো ফ্যামিলি থাকলে তো তাহলে তাদের ডিপেন্ডেন্ট সবগুলা মিলে অনেক টাকা পড়ে যায়। বাট হেলথ কেয়ার সেক্টরে একটা সুবিধা যে এই আইএইচএস ফিটা আমার লাগতেছে না। তো এটা আমার জন্য সুবিধা ছিল। আর আমি এখানে এখন এসে কাজ করার পরে, মানে প্রথম দিকে আমার কাছেও ইয়ে লাগছে যে আমি এই সেক্টরে ঢুকবো, বাট এখানে কাজ করার পরে, এদের সাথে কাজ করার পরে, টোটালটাই ইংলিশ জব, এবং আমার কলিগরা সবাই ইংলিশ।
তো এদের সাথে কাজ করার পরে আমার কাছে লাগছে যে মানে এটা খুব ইজি জব, খুব ভালো জব। ইভেন আমার মার্কেটিং জব ওইটা অনেক প্রেসারের জব ছিল। কাস্টমার ডিল করা ইটস নট ইজি থিং। যদিও আমি এনজয় করতাম মার্কেটিংটা, বাট প্রেসার ছিল, অনেক মেন্টাল হেডেক ছিল, প্রেসার ছিল, অনেক প্রবলেম সলভ করতে হইতো। বাট এখানে যে জব করতেছি একদম রিল্যাক্স। মানে আমার কাছে লাইক মাঝে মাঝে লাগে যে আমাকে মনে হয় বাসায় বসে ফোন টিপার জন্যই টাকা দেয়। বিষয়টা এমন। তো এই জন্য আমি হ্যাপি আর কি। আমার জানা ছিল না যে অন্যান্য সব বাঙালির মতো আমিও চিন্তা করতাম যে আমি হেলথ কেয়ারে জব করব, মানে এটা আমার কাছেও লাগতো। বাট ওই যে না করলে না বোঝা যায় না। বাট আমি আসার পরে আমার কাছে লাগছে যে এটা সব থেকে ভালো জায়গা যে জব করার জন্য, যেহেতু আমাকে অন্য মানুষেরই জব করতে হবে, অন্যের গোলামি করতে হচ্ছে। তো হোয়াই নট হেয়ার। ওকে আপু, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আচ্ছা আপু, রাজশাহী ইউনিভার্সিটিতে কি মানে ইউকে তে কি রাজশাহী ইউনিভার্সিটির কোনো অ্যালামনি অ্যাসোসিয়েশন বা কিছু আছে? না, আমি এখন পর্যন্ত এরকম দেখি নাই। এটা আসলে খোলা যায়, আমরা আসলে কাজে ব্যস্ত থাকি। মানে এক্সট্রা করে টাইম দেওয়া এটা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, আর ইউকে যাওয়ার পরে কি দেশে আসা নিয়ে কোনো সমস্যা হয়, যে আমরা ফ্রিকোয়েন্টলি দেশে আসতে পারবো কিনা, বা ঢুকতে অসুবিধা হবে, এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হয় কি না না, আমাদের? এটা কোনোই সমস্যা না। যতক্ষণ তোমার কাছে ভিসা আছে ততক্ষণ ইমিগ্রেশন অফিসারের সাধ্য নাই সেটা ইয়ে করা। ওকে আপু, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। So আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন, যে আপনি যদি 5 বছর আগে নিজেকে কিছু বলতে পারতেন তাহলে কি বলতেন? আর সেই সাথে আমরা যারা এখন বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে আপনি আহ মানে কোন জিনিসগুলোতে একটু ফোর্স করার জন্য বলবেন আর কি? মানে কোন স্কিল বা কোন কাজগুলো করার ক্ষেত্রে? 5 বছর আগে, 5 বছর আগে বলতে তখন আমি বাংলাদেশে। তো তখন আমি নিজেকে নিয়ে কিছু চিন্তা করতেছিলাম না। আহ আর এখানে আসলে তোমাদের জন্য আমার যেটা বলা থাকবে, স্কিল আসলে না মানুষ শিখে যায়। আমিও অনেক কিছু পারতাম না। আমি যদি ছোট থেকে বলি, আমার আমার বাসায় আমি কখনো মানে কিচেনেই ঢুকি নাই, বাট সেই মানুষ আমি এখন নিজের রান্না নিজেই করে খাই। তো এখানে এসে যে স্কিল গুলা দরকার সেটা হচ্ছে যে নিজের মাইন্ডসেট। যে ওই যে নাক সিটকানো, আমি এটা করব না, আমি ওটা করব না, এই ধরনের জিনিসগুলা না থাকাই ভালো। আরেকটা যেটা বলবো, যদি প্ল্যানিং থাকেই বিদেশে আসার, তাহলে একটু যদি ড্রাইভিং লাইসেন্সটা করে আসতে পারো সেটা অনেক হেল্পফুল হবে। তো তখন দেখা যাবে যে হয়তো বা আমার কারো কাছে হেল্পও চাইতে হচ্ছে না জবের জন্য, বা জব না পেলেও আমি নিজে নিজেই জবটা করতে পারতেছি। যেমন এখানে অনেক সুযোগ আছে, অ্যামাজন ডেলিভারি, বা দেখা যাচ্ছে লাইসেন্স যদি 3 ইয়ার্স হয়ে থাকে তাহলে উবারও করা যায়। তো এইগুলো হচ্ছে যে সেলফ ডিপেন্ডেন্ট, নিজেই নিজের স্বাধীন মতো কাজ করা, এইগুলা করার সুযোগ আছে অনেক। তো ড্রাইভিং লাইসেন্সটা শিখলে বেটার। আর ইংলিশটা ঠিক আছে, আইএলটিএস বা এমআই, বাট ওইটা আসলে এদেশে আসলেই বুঝে যাবা, কারণ এদের এক্সেন্টের সাথে কথা বলতে বলতে নিজেরও কিছু অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ওকে আপু, আরেকটা প্রবলেম যেটা এরাইজ হয় সব সময়, যে অনেকেই নিজেদের সাবজেক্ট নিয়ে সবসময় একটু হীনমন্যতায় ভোগে, যে আমার সাবজেক্ট দিয়ে কি বিদেশি কিছু হবে না, বা আদৌ হবে কিনা। তাদের জন্য আপনার মেসেজটা কি? সাবজেক্ট নিয়ে হীনমন্যতায় ভোগার কোনোই কারণ নাই। ইভেন বাংলাদেশের মানুষও চিন্তা করে। যেমন আমার আমার ক্ষেত্রে যদি বলি, আমি বুয়েটে চান্স পাই না, আমি তো ফ্রাস্ট্রেশনে ভুগছি। বাট আসলে এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে যে আমি যে সেক্টরে ভালো, আমি যেখানে ভালো করতে পারবো সেটাই হচ্ছে ম্যাটার করে। আমি এখানে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়ছি, আমি ভালো রেজাল্ট নিয়ে বের হইছি, তো কি হয়েছে?
আমি ম্যাথে ভালো করি নাই তো কি হয়েছে? মানে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সেই যদি কেউ পড়তে চায় এখানে এসে, মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রিলেটেড লাইক ডেটা সায়েন্স নিয়ে পড়তে পারে, মেশিন লার্নিং নিয়ে পড়তে পারে, এগুলো সেক্টরে হিউজ জব, অনেক জব অপরচুনিটি। এই দেশের মানুষ পায় না স্কিল ওয়ার্কার। তো কারো যদি স্কিল থাকে, তার জব ঠেকাবে কে? তো এই সাবজেক্ট নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, কোনো রিজন নাই। আজকাল পুরো পৃথিবীটা দাঁড়াই আছে এআই এর উপরে, ডেটা সায়েন্সের উপরে, ডেটা অ্যানালাইস্ট হিসেবে। মানে এইগুলা সেক্টর পুরাটাই এখন মানে ওয়ার্ল্ডের দরজা খোলা সবার জন্য। কেন সাবজেক্ট নিয়ে আমি ইয়ে করব? কিছু করতে না পারলে আমি তো বিজনেসও করে শুরু করে দিতে পারি নিজেই। এটাও পসিবল। একজন কোশ্চেন করছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ওইখানে কাজ করবে নাকি। হ্যাঁ, বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে ওইটা দিয়ে ওখানকার হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করা যায়। তো ওইটা নিয়ে যদি আসা যায় তাহলে এই দেশে 1 বছর ওই লাইসেন্স দিয়ে আহ, গাড়ি চালানো যায়। বাট এই 1 বছরের মধ্যে একটু মাথায় রাখা উচিত যে ওই সময়ের মধ্যে আমাকে ইউকে ড্রাইভিং লাইসেন্সটাও নিতে হবে। তো ইউকে ড্রাইভিং লাইসেন্স যদি কারো হাতে থাকে তাহলে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সে ড্রাইভ করতে পারবে, নো প্রবলেম। কিন্তু ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং লাইসেন্সটা ওইটা আবার এখান থেকে রিনিউ করা যাবে না, বা বাংলাদেশে যেও আবার রিনিউ করে আনবে তাহলে চালাইতে পারবে, এটা না। রুলসটা এরকম না, রুলস হচ্ছে যে 1 বছর চালাইতে পারবে। ওকে আপু, লাস্ট কোয়েশ্চেন আমার সাইড থেকে। যে ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? উম, এটা ঠিক যে আমি এখন হয়তো বা সেটেলমেন্ট রুটে ঢুকছি এদেশে। ইনশাল্লাহ একসময় হয়তো বা সেটেল হয়ে যাব। বাট আমি নিজেকে দেখতে চাই। উম, আর যেহেতু আমি সেক্টর চেঞ্জ করছি, আমি হয়তোবা 5 বছর বলবো না, হয়তোবা আরো কম সময়ে আমি হয়তোবা এই কোম্পানির ম্যানেজার হব। আদারওয়াইজ নিজে নিজের কোম্পানি ওন করব। আর আমার খুব ইচ্ছা আছে, আমার এই দেশে বিজনেস করার ইচ্ছা আছে। সো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি হয়তোবা এই দেশে বিজনেস করব। এবং চিন্তা আছে যে আমাদের কমিউনিটিকেও হেল্প করা সম্ভব এই দেশে থেকে, আসলে অনেক সুযোগ আছে। ওকে আপু, আরেকটা কোয়েশ্চেন আমাকে পাঠানো হয়েছে যে আহ, সবাই বাইরে যাওয়ার জন্য যখন চিন্তা করে তখন সবারই একটা মোটিভেশন থাকে যে একটা বেটার লাইফ সে লিড করবে বাইরে গিয়ে। বাট আমাদের কাছে যে হুম। বেটার লাইফের সংজ্ঞা আসলে ওটা তো আহ, ওভাবে প্রপারলি হয় না। বাট আপনার পার্সপেক্টিভ থেকে যদি বলতেন যে একটা বেটার লাইফ মানুষের কি কি থাকা উচিত, বা কি কি কিরকম হইতে পারে একটা বেটার লাইফ লিড করার জন্য একজন মানুষের। বেটার লাইফ বলতে তোমার মৌলিক চাহিদাগুলো তো লাগবে, তাই না? খাদ্য। বাংলাদেশে থাকলে তুমি ভেজাল খাইতেছো, কি খাইতেছো তুমি জানো না। এই দেশে তুমি অ্যাটলিস্ট মানে পিওর খাইতেছো আর কি, ভেজালের ইয়ে নাই। আর বস্ত্র, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তুমি একটা সময় পরে, হ্যাঁ এটা ঠিক যে প্রথম যখন তুমি এদেশে আসবা তোমাকে স্ট্রাগল করতে হবে, তোমাকে তোমার লাইফটা গুছাইতে হবে। বাট এই যে স্ট্রাগল পিরিয়ডটা শেষ হওয়ার পরে, যখন তুমি মানে সব, তোমার ইউনিভার্সিটি শেষ, তোমার বাইরের লোন পরিশোধ শেষ, তুমি স্কিল ওয়ার্কারে চলে আসছো, তুমি বিয়ে করছো, বা তোমার বউকে যাই যাই হোক, পার্টনারকে আনছো বা আনো নাই যেটাই হোক, না আনলেও পরবর্তীতে আনলা, বা এখানেও যদি একবারে আসো তাহলে সেক্ষেত্রে তোমাদের সেটেলমেন্ট বলতে তোমাদের একটা বাসা, তোমাদের এন্টারটেনমেন্টের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়ানো বলো, আহ, থাকে না মানুষের একটা ইচ্ছা যে আমরা ওয়ার্ল্ড ট্যুর দিব, দুজন ঘুরবো, বা এই যে 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 চিন্তাগুলা থাকে,
তারপরে ধরো ছেলেদের ক্ষেত্রে আরো যেটা বিশেষ করে থাকে যে আমার বাবা মাকে দেখতে হবে, আমার ভাই বোনকে দেখতে হবে। তো এই বিষয়গুলো না সবকিছুই সলভ করা পসিবল একটা সার্টেন টাইমে পরে যে। হ্যাঁ, প্রথম দিকে স্ট্রাগল আছে, বাট পরবর্তীতে যে কিন্তু সবকিছুই স্মুথলি ব্যালেন্স করা পসিবল। এবং নিজেদের পরবর্তী জেনারেশনের কথাও যদি চিন্তা করো, তাহলে এই দেশে এডুকেশন ফ্রি, এবং তারা একটা বেস্ট এডুকেশন পাবে। তাকে তুমি একটা বেস্ট পরিবেশ দিতে পারবা তোমাদের তোমার নেক্সট জেনারেশনকে। তো সবই পসিবল, বাট হ্যাঁ প্রথম দিকে এসে কয়েক বছর তোমাকে স্ট্রাগল করতে হবে। আর সেটেলমেন্টে চলে গেলে, এদেশে সেটেলমেন্টে চলে গেলে তোমার যে কোনো প্রবলেম, তোমার ফ্যামিলি প্রবলেম বা তোমার বাচ্চা কাচ্চার ইচ অ্যান্ড এভরিথিং তো গভর্নমেন্টই তোমাকে হেল্প করবে। তুমি যদি প্রবলেমে পড়ো, তাহলে কিসের সমস্যা? বাংলাদেশে তো আর এই জিনিসটা নাই। বাংলাদেশে একটা মানুষ জব করে, টাকা আর্ন করে, এরপর চিন্তা করে আমার সন্তানের জন্য ভবিষ্যৎ করব, সেটা সেভিংস করে। নিজেদের নিজেদের নিয়ে ভাবার চিন্তাগুলা কিন্তু চলে যায়, হারায় যায়। আজকে এই এই বয়সে হয়তোবা তোমার খুব ডিজায়ার একটা আইফোন ইউজ করব, 40 পার হয়ে গেলে কিন্তু তোমার আর ওই ইচ্ছাটা থাকবে না যে আমি একটা আইফোন ইউজ করব। বাট তোমার এই আইফোন ইউজ করার যে ইচ্ছাটা যে এখন আসছে, এই এখন এটা তুমি পুরো মানে এখন তোমার এটা মানে পূরণ করাটা পসিবল, যেটা বাংলাদেশে বসে এটা জাস্ট ড্রিমই থাকে মানুষের। ওকে আপু, ধন্যবাদ। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, একটু হ্যান্ড রাইজ করবেন, দেন আপুকে ask করতে পারবেন। আর তা না হলে আমরা একটু শেষের দিকে যাব। অন্তর মেবি কোয়েশ্চেন করার জন্য মিউট করছে। হুম। ওকে। আর কোনো কোশ্চেন হয়তো বা নাই। জি, তাহলে আমরা শেষ করতে পারি আপু। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, সবাইকে মেসেজ দিয়ে দিও যদি কারো কোনো হেল্প লাগে, মানে এই জার্নিতে, এসওপি, আইএলস, রিকমেন্ডেশন লেটার, কিভাবে কি শো করতে হবে, কোন ব্যাংকে যাইতে হবে, কি করতে হবে, ইচ অ্যান্ড এভরি স্টেপে কারো কোনো হেল্প লাগলে আহ আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে। আমি নিজে না পারলেও কাউকে বলে হলেও আর কি সেই ব্যবস্থাটা করে দিই। কার পোস্টের অ্যান্সার দেওয়া হয় নাই? হ্যাঁ, টিউশন ফি এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে, যে এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম। আমার ইউনিভার্সিটিতে ইনস্টলমেন্ট ফি মানে ছিল আর কি, ইনস্টলমেন্টে দিতে পারছি। আর কিছু? আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেস আমি চ্যাট বক্সে লিখে দিতেছি। আপু, মাহমুদ ভাই একটা কোয়েশ্চেন, উনি একটু লেট জয়েন করছে, হুম। যার জন্য এটা যদি একটু রিক্যাপ করতেন যে দেশ থেকে কোনো সাপোর্ট ছাড়া নিজেকে কি সম্পূর্ণ খরচ, নিজের সম্পূর্ণ খরচ পার্ট টাইম জব করে ম্যানেজ করা যাবে কিনা, সাথে পরিবারকে একটু সাপোর্ট দেওয়া যাবে কিনা। এখানে আসার পরে এটা ক্লিয়ার না।
জি, দেশ থেকে কোনো সাপোর্ট ছাড়া। আমি তো দেশ থেকে কোনো সাপোর্ট নেই নাই আমি দেশে আসার পরে। ইম্পসিবল বলে কিছু নাই। সেক্ষেত্রে আমার কি আপু থিঙ্ক হচ্ছে, ফ্যামিলিকে সাপোর্ট হ্যাঁ, দেওয়া যায়? কারণ ম্যাক্সিমামই আমরা তো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলংস করে, অনেকেরই দায়িত্ব থাকে যদি একটু ক্লিয়ার হ্যাঁ, ওটা করতেন। আমি যেটা বললাম যে প্রথমে আসার পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে বাকি টিউশন ফিটা ইউনিভার্সিটিকে দিতে হবে এবং সেটা খুব শর্ট টাইমে হয়তো বা দিতে হবে। তো ওই কারণে আমাদের একটা বেগ থাকে যে এই টিউশন ফিটা তাড়াতাড়ি ক্লিয়ার করা। তো ওই টিউশন ফিটা যখন আমি ক্লিয়ার করে দিয়ে ফেললাম, এরপরে তো আমি ফ্রি। এরপরের বাকি টাকাটা তো তুমি যেই লোন করে তুমি আসছো সেই লোন দিয়ে দিতে পারো। বা আর ফ্যামিলি চালানো বলতে, যদি একটা ফ্যামিলি গ্রামে চলে, মানে তোমার ফ্যামিলি যদি গ্রামে থাকে, তার কিন্তু বাড়ি ভাড়া লাগতেছে না, তার শুধু কি খাবার খরচটা লাগতেছে। খাবার খরচ কি 10,000 টাকা হলে কিন্তু অনেক ভালোভাবেই খাওয়া যায় গ্রামে। তো এই টাকা তো দেওয়া, 10,000 টাকা মানে কি এদেশের 70 পাউন্ড হবে, যেটা একটা মানুষের হাফ ডের ইনকাম। পসিবল না বলে কিছু নাই, সম্ভব, সবই করা সম্ভব। একটু কষ্ট হবে বাট সম্ভব, ইম্পসিবল বলে কিছু নাই। আমার সাথে অনেক ফ্রেন্ড আছে যারা আহ কাজও করছে, সাথে আবার অফ টাইমে গেছে ডেলিভারি করতে। গাড়ি নাই তো কি হয়েছে, সাইকেল নিয়ে ডেলিভারি করছে, এটুকুম আর কি। তো অনেক কিছুই সম্ভব আসলে এক্সট্রা আর্নিং এর জন্য। আরেকটা আমেরিকা কোয়েশ্চেন। এবং ইউকে এর পার্থক্যটা কোথায়, একজন কোশ্চেন করছে মাহমুদ। আম, না, আমি তো আমেরিকায় যাই নাই। আহ, তো বাস্তবমুখী কথাটা আমেরিকান মানুষই ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু বর্তমান প্রেক্ষাপটে জানি সেটা হচ্ছে বর্তমানে ট্রাম্প আসছে ক্ষমতায়। আহ, যার কারণে অনেক বাঙালিদের অনেক প্রবলেম হইতেছে। আর আর যেটা হচ্ছে মেইন যেটা, যেটা আগেও ছিল এখনো আছে বরাদ্দ, সেটা হচ্ছে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির টিউশন ফিটা অনেক হাই। একটা মাস্টার্স কোর্সে 1 বছরের টিউশন ফি, আম, এটা আই গেস 40 40,000 পাউন্ড বা এরকম, যেটা ইউকে তে মাত্র মানে 12 থেকে 15,000 পাউন্ডের মধ্যেই সম্ভব। ইউকে, আমেরিকা, কানাডা এগুলাতে বা অস্ট্রেলিয়া এগুলা জায়গায় টিউশন ফি অনেক হাই। বাট আবার এরা আবার স্কলারশিপ ভালো অফার করে। মানে একটু যদি আমেরিকার গ্রামের দিকের ইউনিভার্সিটি হয়, মানে শহরে না, তাহলে ওরা আবার দেখা গেছে যে ভালো স্কলারশিপ দেয়। তো সেই ক্ষেত্রে আর কি ইন অ্যান এভারেজ আছে। আবার যদি শহরে থাকতে না পারো, যদি একটু গ্রামের দিকে থাকো, তাইলে আবার ওই যে ট্রান্সপোর্ট নিয়ে একটু প্রবলেম হবে, জব টব নিয়ে একটু প্রবলেম হইতে পারে, এই জিনিসগুলো আর কি। ওকে আপু, তাহলে আর কারো কোয়েশ্চেন নেই মেবি। ওকে। আর একজন করছে, রাসু, ফেসল রাসু, ইউকে এবং জার্মানি যাওয়ার প্রসেসটা সেম? প্রসেস কি সেম? না, প্রসেস সেম না। আমি জার্মানি সম্পর্কে যেটা জানি যে আহ, জার্মানি বলতে ইউরোপিয়ান ইউনিয়নের যেগুলা কান্ট্রি আছে, ওরা হচ্ছে একটা অ্যামাউন্ট ওদের কাছে জামানত রাখতে হয়। এটা মেবি 10 লাখ কি 12 লাখ, এখন কত হয়েছে আমার জানা নাই। তো এটা রাখতে হয়, এই টাকাটা ওরা আবার প্রতি মাসে মাসে ব্যাকও করে দেয়। বাট ওটা একটা জামানত হিসেবে রাখতে হয়। আর ওখানে টিউশন ফি টোটালি ফ্রি, ইউরোপের যে কোনো কান্ট্রিতে মাস্টার্স টিউশন ফি আমার জানা মতে ফ্রি। ইউকে তে ফ্রি না। ইউকে তে তো আমি তো এতক্ষণ ধরে এটাই বললাম যে তোমাকে পে করতে হবে, এইভাবে আসতে হবে, এইভাবে ইয়ে করতে হবে। বাট ইউরোপিয়ান ইউনিয়ন যেগুলো আছে, যেগুলো দেশ আছে, ওইগুলাতে হচ্ছে জাস্ট একটা টাকা জামানত রেখে আমি যাইতে পারবো, এবং ওই টাকাটা আমাকে আবার প্রতি মাসে মাসে ওরা ব্যাকও করে দিবে।
ওইসব দেশে যেটা মেন ব্যারিয়ার সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। আমরা প্রিফার করি ইংলিশে কথা বলা, আর জার্মানির ওখানে একটু জার্মান ভাষা না শিখলে আসলে প্রথম দিকে যে অনেক প্রবলেম হয়। আমি শুনছি যে ওখানে মানে গ্রোসারি শপিং করতে যেও প্রবলেম হইতে পারে, এরকম আর কি। আর জার্মানিতে আমাদের কি আছে, নোভা আছে মনে হয়, ও তো ভালো বলতে পারবে। জি আপু। পার্ট টাইম জব এবং স্টাডি সব মিলে ইউকের সব জায়গায় কি একই রকম সুবিধা প্রদান করে? ইউকের সব সিটি খুব গোছানো সিটি, একটা সিটি সেন্টার আছে এবং সবকিছু বলতে পার্ট টাইম জব পাওয়া পসিবল, মানে যেটা ওই যে গভর্নমেন্ট যেটা আর কি অ্যালাউ করে 20 আওয়ার্স জব, সেটা আসলে সব যে কোনো সিটিতে যেই পাওয়া সম্ভব। তবে ওই একটা জিনিস কি, যদি তুমি এশিয়ান কমিউনিটির মধ্যে থাকো তাহলে ওরা একটু প্রিফার করে, এশিয়ানদের জব টব দেয়, আবার কিছু এক্সট্রা টাকা টাকাও দেয় যে একটু এই কাজ করে দিলে দেখা গেছে কিছু এক ক্যাশে পেমেন্ট পাওয়া যায়। এই কারণে আমি প্রিফার করি যে যেহেতু অন্য দেশে আসতেছি আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হবে, এই জন্য আমি প্রিফার করি যে যেই এলাকাগুলোতে এশিয়ান মানুষ বেশি থাকে সেই এলাকায় গেলে প্রথম দিকে একটু সুযোগ সুবিধাগুলো একটু পাওয়া যায় আর কি। ওরাও ওরাও এই অ্যাডভান্টেজটা নেয়, মানে ওরাও কম টাকায় লেবার নেওয়ার টেন্ডেন্সিটা ওদের মধ্যেও আছে। আর এখানে তো তোমারও ফায়দা ওই লোকেরও ফায়দা, যে কম টাকায় নিতেছে আবার তোমারও কিছু ক্যাশ মানি হয়ে যাইতেছে। আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে যেগুলো জায়গাতে আসলে এশিয়ানরা আছে ওই যে সব জায়গাতে প্রথম অবস্থায় থাকা ভালো, তাহলে হয়তো কিছু হেল্প পাবে। আর লন্ডনের একটা সাইড টোটালটাই বাঙালি, মানে একটা এলাকা আছে শুধু বাঙালি থাকে, মানে বাঙালি ভর্তি। তো এই জায়গায় তুমি উম, মানে জব কিছু ক্যাশ জবও পাবা আর কি, উম, কিছু এক্সট্রা ইনকামও করতে পারবা, সো নো প্রবলেম। আর একটা কোনো কোয়েশ্চেন, কোশ্চেন? আপনার একটা কোয়েশ্চেন যে ইউকে তে পার আওয়ার জবের জন্য কত স্যালারি পে করে, সেটা পার্ট টাইম আর অন্য জবের ক্ষেত্রে কি ডিফারেন্ট আছে কিনা, নাকি সবার না, ইকুয়াল? এখানকার এখানে মিনিমাম ওয়েজেস, যেটা ইউকে গভর্নমেন্ট থেকে নির্ধারিত মিনিমাম ওয়েজেস হচ্ছে এই যে এপ্রিলে ওদের নতুন বছর শুরু হয়েছে, এখন হচ্ছে 12 pound 21 pence পার আওয়ারে। তো তুমি যে কোনো ইংলিশ জব করো না কেন, সব জায়গাতেই তোমাকে মিনিমাম ওয়েজেস এটা ওরা দিবেই। যে 20 ঘন্টা কাজ করার কথা বলছো না, মানে 20 ঘন্টা উইকলি, 20 ঘন্টা, তো এই উইকলি তোমাকে 20 ঘন্টার যে পার আওয়ারে 12.21 এখন বর্তমান রেট। আর অন্যান্য কাজ বলতে ওই যে বললাম এখন তোমার কাজ করার পারমিশন হচ্ছে 20 আওয়ার্স, এখন তোমার লাগে কিছু এক্সট্রা মানি। কেন লাগে? কারণ তোমার বাকি টিউশন ফিটা দিতে হবে, হয়তো বা ফ্যামিলিতে কিছু দিতে হবে, এই কারণে লাগবে। তো এইটার জন্য তুমি হয়তো হয়তো বা কোনো এশিয়ান কোনো কারো কাছে গেলে সে হয়তো বা তোমার কাছ থেকে কিছু মানে হয়তো বা তোমাকে দিবে, কত 7 পাউন্ড 8 পাউন্ড দিবে, যে আমার এই কাজটা করে দাও বা এরকম আর কি। মানে সবাই লন্ডন যেতে চাই পরিপ্রেক্ষিতে থেকে বললাম। হ্যাঁ, লন্ডন সবাই আসতে চায়, এটা ঠিক। আহ ওকে আপু, তাহলে আমরা শেষের দিকে যাই। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে টাইম ম্যানেজ করে এতগুলো ইনফরমেশন একসাথে জানানোর জন্য। আর সেই সাথে হুম। আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা লন্ডনের কোন একটা জায়গায় বা ইউকের কোন একটা জায়গায় এক সময় দেখা করবো আপুর সাথে। এ পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন। আর আপু যদি লাস্ট কিছু আপনার বলা থাকে তাহলে একটু যদি বলতেন। লাস্ট বলতে আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে বাস্তবমুখী কথা বললাম, কোনো কিছু ইম্পসিবল না। রেজাল্ট খারাপ হয়েছে, ডিপ্রেশনে ভুগতেছি, কি করব, আমার দ্বারা আলস হবে না, আমার দ্বারা এটা হবে না সেটা হবে না, এসব বলে লাভ নাই।
এত বিদেশ যাওয়া তো সে তো অনেক টাকার খরচ, এইসব চিন্তা করেও লাভ নাই। যদি মাইন্ডসেট ঠিক থাকে তাহলে ওই টাকা ম্যানেজও সম্ভব। ওই যেগুলো শো অফ করা, মানে যেটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো, হয়তো বা কিছু লোন করে আসতে হবে, এভরিথিং ইজ পসিবল যদি মাইন্ডসেট ঠিক থাকে। আর আমার ক্ষেত্রে আমি বলবো যে আর ইউ এর যে কেউ, কারো কোনো হেল্প লাগলে আমাকে রিচ করতে পারে। একটু শুধু ইনবক্সে মানে লিখে দিতে যে আমি আর ইউ এর আর কি বলতেছি। তো আমি যে কোনো ভাবে কোনো ইনফরমেশন দিয়ে হোক বা এই টোটাল প্রসেসিংটা করতেও যদি কোনো হেল্প লাগে আমি সেটাও করে দিব। এই মানে আহ, মানে কি বলবো এটা, হয়তো বা তোমরা চিন্তা করবা যে কোন কনসালটেন্সির কাছে যাব, এরা কোনো ফ্রড নাকি ইয়ে নাকি, এগুলাও কিছু না। প্রসেসিংটা নিজে নিজেই করা পসিবল, তারপরও যদি তোমাদের কোনো হেল্প লাগে আমি করে দিব, নো প্রবলেম। থ্যাংক ইউ আপু। তাহলে আমরা আজকে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।